নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ আপনাদের নিয়ে যাব বক্সা দুর্গ কিংবা বক্সা ফোর্ট দেখানোর জন্য। তাহলে চলুন, জয়ন্তী হোমস্টে থেকে আমরা সকালের টিফিন সেরে বেরিয়ে পড়লাম সান্তালা বাড়ির উদ্দেশ্যে। আর পথে দেখে নিলাম এই শাল সেগুনের বিশাল জঙ্গল। এখানে নাকি মঙ্গলবার করে সপ্তাহে একদিন মঙ্গলবার হাট বসে, আর সেই হাট থেকেই সারা সপ্তাহের বাজার সারেন এই অঞ্চলের মানুষ। অবশেষে শাল সেগুন পেরিয়ে আমরা উপস্থিত হলাম সান্তালা বাড়ি। সান্তালা বাড়ি থেকে গাড়ি করে এবার আমরা যাব জিরো পয়েন্ট। এই গাড়িগুলোই জিরো পয়েন্ট অবধি আমাদেরকে পৌঁছে দেবে। যারা ট্রেক শুরু করে তারা সান্তালা বাড়ি থেকেও ট্রেক শুরু করতে পারে। তাই আমরা শুরু করব জিরো পয়েন্ট থেকে। চলুন তাহলে। যারা প্রথম ট্রেক করতে চান তারা অবশ্যই এই বক্সা ফোর্ট থেকে লেপচাখা কিংবা এই জিরো পয়েন্ট থেকে লেপচাখা এই ট্রেকটি করতে পারেন। তাতে অভিজ্ঞতাও হবে, মনোরম দৃশ্য চোখে ধরা পড়বে। অবশেষে গাড়ি পৌঁছালো জিরো পয়েন্ট। আমরা জিরো পয়েন্ট নেমে এবার এই জায়গাটা থেকে ট্রেক শুরু করব। সান্তালা বাড়ি থেকে জিরো পয়েন্টের দূরত্ব গাড়ি করে এসেছে যেহেতু মাত্র 5-7 মিনিট বোধহয় লাগলো। আর এই হচ্ছে সবসময় আমার ছবি তুলে দেয়, তাই একটু দেখিয়ে দিলাম যাতে পরের ছবিগুলো ভালো করে তুলে দেয়। তাহলে চলুন আমাদের ট্রেক শুরু হওয়া যাক। ট্রেক পথে দেখে নেব বক্সা ভিউ পয়েন্ট, বক্সা ফোর্ট, তারপরে পৌঁছে যাব লেপচাখায়। এখানে দূরত্বগুলো দেওয়া রয়েছে। বক্সা ফোর্ট 3 কিমি আর লেপচাখা 5 কিমি। তো একে একে সবাই রওনা দিলাম, আর উঠেই প্রথমে এই সুন্দর গেটটি নজরে এলো। আমরা এর আগে জয়ন্তী ট্রেকটি করে এসেছি, মহাকাল ট্রেক। আর তার পরের দিন হচ্ছে এই বক্সা লেপচাখা ট্রেকটি। তাই এবারে বোধহয় আমাদের খুব একটা কষ্ট হবে না। প্রথমটা একটু চড়াই বটে, তারপরে খাড়াই উতরাই সব মিলিয়ে মিশে এটি কিন্তু বেশ দারুণ একটা আনন্দদায়ক ট্রেক। অবশেষে পৌঁছলাম বক্সা ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর লাগছে বক্সা থেকে বক্সা পাহাড়ের এই দৃশ্যগুলি। সবুজে মোড়া বক্সা পাহাড় দেখে চোখ যেন জুড়িয়ে গেল। চারিদিকটা একটু চোখ বুলিয়ে আমরা আর বসলাম না। আপনারা চাইলে এখানে ফেরার পথে কিংবা ওঠার মুহূর্তে বসে খানিকটা বিশ্রাম নিতে পারেন। তারপরে রওনা দিলাম লেপচাখার উদ্দেশ্যে। আর সারা পথ জুড়ে রয়েছে এই লাল রঙের পয়েন্টসিটিয়া। নীল আকাশ, কলকাতার বুকে এমন সুন্দর স্বচ্ছ নীল আকাশ দেখাটাই দুষ্কর। আর আমাদের এখানে যে পয়েন্টসিটিয়াগুলো ফোটে শীতকালে সাধারণত উপরের দিকের কয়েকটা পাতা, আর নিচের দিকটায় বেশিরভাগই সবুজ। এখানে দেখলাম পুরো ডাল জুড়েই এই রানী কালার লাল রঙের পয়েন্টসিটিয়াগুলো। এটিও একটি ভিউ পয়েন্ট। আবার আপনারা চাইলে এখানে বিশ্রাম করতে পারেন কিংবা টিফিনও সারতে পারেন। চা বিস্কিট সবই পাওয়া যায়। আমরা আর অপেক্ষা করলাম না,
হাঁটা শুরু করলাম। অবশেষে পৌঁছালাম বক্সা ফোর্টের কাছাকাছি। এই ফলকটি দেখেই বুঝতে পারলাম। আর ও যে পাহাড়, ও যে দেখা যাচ্ছে সাদা সাদা পতাকার মতো, ওটাই হচ্ছে বক্সা ফোর্ট। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। অবশেষে পৌঁছালাম বক্সা ফোর্টের কাছাকাছি। এখানে রয়েছে বেশ কিছু দোকান, চাইলে টিফিনটা এখানেও সেরে ফেলা যায়। আমাদের দল পেছনে রয়েছে, তাই আমি ভাবলাম খানিকটা ভিতরে ঢুকে যাই। বক্সা ফোর্টের নিকটতম রেল স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার মহকুমার কালচিনি সিডি ব্লকে 2844 ফিট উচ্চতায় অবস্থিত এই বক্সা ফোর্ট। ব্রিটিশ আমলে এটি ছিল কুখ্যাত কারাগার। আন্দামানের সেলুলার জেলের পরে এটি ছিল ভারতের সবচেয়ে কুখ্যাত এবং অগম্য কারাগার। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত এই দুর্গটির বিখ্যাতির কারণ হল এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই দুর্গে বন্দি করে রাখা হয়েছিল। এটি নিয়ে অবশ্য দ্বিমত পোষণ করা হয়েছে। আবার স্বাধীনতার পরে এই দুর্গে তিব্বতের শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন। তারপরে ভারতের ব্রিটিশরা দখল করে নেয় এই বক্সা ফোর্ট। তখন ছিল এই দুর্গটি বাঁশের তৈরি, পরবর্তীকালে পাথরে রূপান্তরিত করা হয়। তবে 2020 সালের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে বক্সা ফোর্টের সংস্কারণের কাজ। আর এই সংস্কার করেন পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে বক্সা ফোর্ট রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। বিনা বিচারে বন্দি করে রাখার জন্য পাহাড়ের এই দুর্গম এই স্থানকে বেছে নিয়েছিল ইংরেজরা। 1937 সাল পর্যন্ত এখানে মোট বন্দী ছিলেন 525 জন। একবার বন্দি বিপ্লবীরা ভেতরে রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলেন এবং কবিকে জন্মদিনের অভিনন্দন জানান। স্বয়ং রবীন্দ্রনাথ তখন সে কথা জানতে পেরে তাদের প্রত্যুত্তর দেন এই বলে, অমৃতের পুত্র মোরা কাহারা শোনালো বিশ্বময়, আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয়। তবে এই ক্ষয়িষ্ণু দুর্গটিকে পুনর্নির্মাণ করে যখন ব্রিটিশরা, তাই এই দুর্গটির কারাগারে বদলে দিয়েছিল। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় বন্দীদের এই দুর্গই আটক করে রাখা হয়েছিল বলে শোনা যায়। তাই নিঃসন্দেহে এই দুর্গের প্রতিটি ইট সেই সময়ের ইতিহাসের সাক্ষী আজও বয়ে নিয়ে চলেছে। আর এবার আপনাদের দেখাবো সেই কারাগার যেখানে বন্দী ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র সহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা। এই সেই কুখ্যাত কারাগার। যদিও এই বন্দি প্রসঙ্গে দ্বিমত পোষণ করা হয়েছে, তবুও এই কারাগারের একটি ঘর এখনো খোলা রয়েছে, যেহেতু এটি একটি পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। সেজন্য সুভাষচন্দ্র বসু যে ঘরে বন্দী ছিলেন সেই ঘরটিই একমাত্র খোলা, বাকি ঘরগুলো তালাবন্ধ। আমি ভাবলাম এই দিকটা বোধহয় সামনে, তাই পেছন দিক থেকেই শুরু করলাম। এদিকটা বোধহয় ছিল বাথরুম। ব্রিটিশ আমলের ইট, পুরো দেয়াল, চারিদিকটা ঘুরে তাই আমি সেই ঘরটিতে যাব।
এই যে ঘরটিতে নেতাজি সুভাষচন্দ্র সহ আরও বিপ্লবীরা বন্দী ছিলেন, সেই ঘরটি এই। জুতো পরে ভিতরে ঢোকার সাহস হলো না, তাই ভারাক্রান্ত হৃদয়ে ওখানেই বসে পড়লাম। অদ্ভুত লাগলো, যেদিন আমি ভয়েস করে পোস্ট করছি সেদিন হলো 23শে জানুয়ারি। তাই তার প্রতি রইল আমার শ্রদ্ধাঞ্জলি। তোমার মতো বীর যোদ্ধার দেশে যাদের জন্ম, তাদের কি ভয় পেলে চলে? দুঃসাহসের মতো এগিয়ে যেতে হয়। তাহলে চলুন এবার ঘুরে দেখি ফোর্টের বাকি অংশগুলো। জেলের পাশেই দেখলাম একটি জলের ট্যাঙ্ক। তারপরে এগিয়ে গেলাম ফোর্টের বাকি অংশটায়। এখানে নাকি হেলিপ্যাড ছিল, এখন আর নেই। আর এদিকের ঘরগুলোয় নাকি লামা গোষ্ঠীর মানুষ থাকতেন। তোমার এই জন্ম মাসে, তোমার এই বিশেষ দিনে এমন একটি জায়গায় ঘুরে এসে, এমন একটি জায়গায় দেখে এসে আজকের দিনে পোস্ট করতে পেরে সত্যিই যেন মনটা ভালো হয়ে গেল। বলে না, অনেক কিছু কাকতালীয়, সত্যিই বোধহয় তাই। ফোর্টের এদিকটায় ছিলেন হাসপাতাল আর কোয়ার্টার। পুরো চত্বরটা ঘুরে দেখলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব একবার হলেও ফোর্টটি ঘুরে আসুন, আর অনেকটা সাহস সঞ্চয় করে নিয়ে আসুন, ওই বিপ্লবীদের মতো। এই যে জঙ্গলের দিকটায়, এদিকটাও রয়েছে বেশ কিছু কোয়ার্টারের ঘর, কিংবা এই কারাগারেরই কিছু অংশ যা ধ্বংসাবশেষ। ফোর্ট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম লেপচাখার উদ্দেশ্যে। এখান থেকে 1.5 কিলোমিটার। এবার আর বেশ চড়াই নেই, খানিকটা হাঁটার পরে একটুখানি চড়াই হবে বটে, কিন্তু তাতে যেতে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে, সবুজ পাহাড় যার ঝলমলে আলোয় কখনো গাঢ় সবুজ, কখনো হলুদাভ, আবার ওই মেঘগুলো যেন এক্ষুনি খসে পড়বে পেঁচো তুলোর মতো। অবশেষে আমরা এসে পৌঁছালাম লেপচাখার এই স্কুল অবধি। এখান থেকে আর একটুখানি, আর এই যে এই রাস্তাটি ধরে সবুজ বন যেমন, তেমনি রয়েছে শুকনো পাতার মর্মর আওয়াজ। ভারী অদ্ভুত। এই ট্রেকটি না করলে এমন সুন্দর প্রকৃতি দৃশ্য উপভোগ করা সম্ভব নয়। গুটি গুটি পায়ে উঠে এলাম ভিউ পয়েন্টের কাছাকাছি। এখানেও রয়েছে বেশ কিছু দোকান। চাইলে আপনারা বিশ্রাম নিয়ে হালকা কিছু খেয়ে চারিদিকটা ঘুরে দেখে আবার নেমে যেতে পারেন। কিন্তু আমরা আর আজকে নামবো না, আমরা এখানেই হোমস্টেতে থাকবো। ওই দোকানগুলি থেকে অল্প একটু 1 মিনিট মতো হেঁটে উপরে উঠলেই এই লেপচাখার এই অপূর্ব ভিউ পয়েন্টটি। ওই যে মেঘের কোলে বাড়ি, সবুজ বনের বিছানা, আলতো করে ছুঁয়ে দিয়ে যায় অরুণ আলো, ঘুম ভাঙাবে প্রজাপতির ডানা। আর এই সুন্দর স্বর্গীয় অনুভূতি
অর্থাৎ দুয়ারে স্বর্গ এই লেপচাখা। না দেখলে, না আসলে আপনারা অনুভবই করতে পারবেন না আমাদের পশ্চিমবাংলায় রয়েছে এত সুন্দর মনোরম একটি পরিবেশ। অনেক টুরিস্টই এখানে এসে ছবি তুলে ঘুরে চারিদিকটা দেখে আবার বিকেলের দিকে নেমে চলে যায় আলিপুরদুয়ার স্টেশনে। আর এখানে রাতে থাকলে দুটো দৃশ্য খুব সুন্দরভাবে অনুভব করা যায়। একটি হচ্ছে সূর্যোদয়, অপরটি হচ্ছে সূর্যাস্ত। আর ঘুরে দেখা যায় লেপচাখার এই ছোট্ট গ্রামটি। সন্ধে ঘনিয়ে এসেছে, আমরা তাই সূর্যাস্তের অপেক্ষায় রয়েছি। তাই হোমস্টেতে পৌঁছে আমরা দুপুরের লাঞ্চ সেরে এই জায়গাটায় সবাই অপেক্ষা করছিলাম এত সুন্দর একটি দৃশ্য দেখার জন্য। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো? কেমন লাগলো আপনাদের এই বক্সা ফোর্ট? কেমন লাগলো আপনাদের এই লেপচাখা? অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনের আনন্দে পছন্দের জায়গাগুলো ঘুরে দেখুন। এত সুন্দর পৃথিবীতে জন্মেছি মোরা এই দেশে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন।